দেখুন, বিধানসভা ভোটের জন্য আমি এই জন্য আসিনি। আমি নির্বাচনের যখন 21 নির্বাচনের অংশগ্রহণ করেছিলাম তখন বলেছিলাম যে ভোট চাইতে যেরকম আমি এলাকায় এলাকায় আসি, ভোট দিতে গেলে ভোটে জিতালে আপনি এলাকায় আসবো, মানুষের সাথে কথা বলবো, অভিযোগগুলো শুনবো। আমি কন্টিনিউ করে যাচ্ছি। তবে হ্যাঁ, যতটা আসার দরকার আসতে পারছি না, এই জন্যই আমাকে সারা রাজ্যে ছুটতে হচ্ছে। আমি শুধু এখন ভাঙনের বিধায়ক না, রাজ্যের বিধায়ক হয়ে গেছি। তারানগরে পদ্মা ভাঙন নিয়ে আমাকে যে বলতে হচ্ছে, তারপরে প্রশাসন নড়ে চড়ে বসছে। চোপড়া চা বাগানের সমস্যা আমাকে বলতে হচ্ছে, পুরুলিয়া সমস্যা আমাকে ছুটতে হচ্ছে, ওবিসি নিয়ে সেটা আমাকে বলতে হচ্ছে, ওয়াকাফ নিয়ে আমাকে বলতে হচ্ছে, রাজ্যের বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে আসছে। আমার বিশ্বাস 2021 সালে বিজেপির ভয় দেখিয়ে তৃণমূল আমাদের মার্জিনটা একটু কমিয়ে দিয়েছিল। 2026-এ খামচিহ্ন ডবল মার্জিনে বিধানসভায় যাবে। আপনার চাচার বক্তব্য এবং আপনাদের পুরনো দিনের যে বক্তব্য, সেই বক্তব্যগুলোকে জয়েন্ট স্ক্রিনে দেখানো হচ্ছে তৃণমূল কংগ্রেস। আর কিছু আছে তৃণমূল কংগ্রেসের? কিছুই নেই তৃণমূল কংগ্রেস। এবার খড়কুটো ধরে বাঁচার চেষ্টা করছে। এই তৃণমূল কংগ্রেসের দ্বিচারিতা, আবাস যোজনার দুর্নীতি, বিধবা ভাতায় দুর্নীতি, বার্ধক্য ভাতায় দুর্নীতি, বিভিন্ন প্রকল্পের নামে দুর্নীতি এবং মানুষের সাথে যে খারাপ আচরণ করেছে, এর জবাব মানুষ দেবে, প্রস্তুত নিয়েছে। ওই জন্য মিথ্যাচার করে, দেখুন একটা কথা আছে, অর্ধসত্য মিথ্যাচ্ছ ভয়ঙ্কর। এই যে কাটিং করে করে যেগুলো যা করছেন, এর জবাব মানুষই কিন্তু দেবে। গতকাল সিপিএম এর যারা নেতারা রয়েছে, তারা ত্রাণের জন্য চাঁদা তুলতে গেছিল, বন্যা কবলিত এলাকায় ত্রাণ নিয়ে যাবে বলে, সেখানে তাদেরকে মারধর করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে। তাহলে ভাবতে পেরেছেন ফ্যাসিস্টরা কোন জায়গায় পৌঁছাচ্ছে? মানুষ যেখানে ক্ষতিগ্রস্ত, যেখানে মমতা ব্যানার্জি নিজে বলছেন আবার এই সময় পলিটিক্স করবেন না কেউ, মানে সবাই মিলে এখন বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করে। সেই সময় যখন ত্রাণের জন্য তাদের এমনি সরকারের ত্রাণ দেওয়া দরকার, সরকার ব্যর্থ হয়েছে বলে আমরা যারা বিরোধী দল থেকে আছি বা অনেক স্বেচ্ছাসেবী সংগঠন, তারা ত্রাণের ব্যবস্থা করছে। সেই সময় তাদের উপর যারা অতর্কিত আক্রমণ করেছে, এটা মেনে নেওয়া যাবে না। অভিযোগ হয়েছে, অভিযোগের ভিত্তিতে প্রশাসন কাজ করবে আশা করছি। কেন কলকাতা পুলিশের একটা সুনাম আছে, এদের পাল্লায় পড়ে কলকাতা পুলিশ তাদের সুনাম না হারিয়ে ফেলে, এটাও দেখতে হবে। হাতিশালা এলাকায় বেশ কয়েকদিন আগে একটা ক্যাসিনো জুয়া চলছিল, সেটা বন্ধ করেছিল এআরএস টিম কলকাতা পুলিশ। আবারও সেখানে অনলাইন জুয়া শুরু হয়েছে। আমার কাছে খবরটা আছে, খবরটা এসে পৌঁছেছে। অলরেডি এআরএস একবার তাদের সেখানে অভিযান চালিয়েছিল, আবার নতুন করে শুরু হয়েছে। আমার কাছেও কিছু ভিডিও ফুটেজ এসে পৌঁছেছে, তার ভিডিও ফুটেজের সত্যতা এখনো যাচাই করিনি। তবে এটা নিয়ে আমি কলকাতা পুলিশের সিপি সাহেবের কাছে নিশ্চিতভাবে আমি কমপ্লেন করব। এর আগে কলকাতা পুলিশের সিপি স্যারের কাছে বেশ কয়েকটা বিষয় কমপ্লেন করেছিলাম, কাজ হয়েছিল। যে আমার কাছে খবর ছিল এই ভাঙড়ের কোনো একটা এলাকায় এই গাঁজার ব্যবসা চলছিল মুদিখানার দোকান থেকে। তো উপযুক্ত প্রমাণ দিয়েছিল, আমি কলকাতা পুলিশের সিপি সাহেবের কাছে পাঠিয়েছিলাম। পরবর্তীতে খোঁজ নিয়েছি যে ওখানে তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে তুলে নিয়ে গেছে এবং ওটা বন্ধ করেছে। সুতরাং এইটা যারা তৃণমূলের ছত্রছায়া থেকে তৃণমূলের তাবড় নেতা এই ক্যাসিনোর সাথে যুক্ত আছে, আমার কাছে খবর আছে যে তারা যদি ইমিডিয়েট ওগুলো বন্ধ না করে, আমি কলকাতা পুলিশের যিনি সিপি সাহেব আছেন তাকে জানাবো। সেখানে না হলে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যায় সেটা দেখবো। তবে আশা করছি সিপি সাহেবের কাছে খবর জানালে এটা বন্ধ করবে, কারণ এগুলো মেনে নেওয়া যায় না। আরে মানুষ এমনি আর্থিকভাবে দুর্বল, যা কামাচ্ছে সন্ধ্যাবেলা গিয়ে সেখানে সব উড়িয়ে দিয়ে চলে আসছে। আর এই উড়ানোর টাকাটা তৃণমূলের নেতারা একটা অংশ নিচ্ছে, আর পুলিশের একটা অংশ এই টাকাটা থেকে ভাগ পেচ্ছে। সব পুলিশ নয়, একটা অংশ পাচ্ছে, সেটাকে বন্ধ করতে হবে। দেখুন, ব্যক্তিগত আক্রমণের পরিপন্থী আমি কোনো মতেই মান্যতা দিইনি। তবে আইএসএফ যেটা বলছেন, একজনই একটা বক্তব্য ভুল দিয়েছিল, ভুল বক্তব্য আমি মনে করি, সেটাও আমরা কন্ডেম করেছি। দ্বিতীয়ত, সরকার সাহেব তার সাংবাদিকরা প্রতিনিয়ত যেভাবে অবাঞ্ছিত মন্তব্যের আদান প্রদান করছে, এটা কোনোভাবে সুষ্ঠু রাজনীতির জন্য কাম্য নয়। এগুলোকেও প্রত্যাহার করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার সৌজন্যতার কথা বললেও তার দলের এমন কিছু বেশ সমাজবিরোধী ঢুকে আছে, যারা পশ্চিমবাংলার সৌজন্যতা রাজনীতিতে যারা ক্ষতিকর হয়ে উঠছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক, অন্যথায় মানুষ কিন্তু জবাব দেবে। একটা কথা বলি, ওই নোটোরিয়াস ক্রিমিনাল যে সার্টিফাইড নোটোরিয়াস ক্রিমিনাল আমি বলছি না, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে বলছে, উনি আমি চ্যালেঞ্জ করে আমি পাত্তা দিই না। মমতা ব্যানার্জির সাথে আমার লড়াই, আমি লড়াই করছি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমোর বিরুদ্ধে। এই ধরনের চুনোপুটি নেতা প্রচুর আছে। দেখুন, কদিন আগে আরাবুল সাহেব আমাদেরকে চ্যালেঞ্জ করেছিল, কদিন আগে কাইজার সাহেব চ্যালেঞ্জ করেছিল, আছে তারা ইতিহাসের পাতায় ঠাঁই হয়ে গেছে। তো কালকে এনার কাছ থেকে যদি ক্ষমতার দায়িত্ব কেড়ে নেয়, উনি ইতিহাসের পাতায় ঠাঁই হয়ে যাবে। সুতরাং এদেরকে পাত্তা দিই না। তবে একটা কথা প্রসঙ্গে ক্রমে 2021 সালে বলেছিল
যে ভাঙড় থেকে যদি নওশাদ সিদ্দিকী জিততে পারে, তাহলে আব্বাস সিদ্দিকীর ভাই যদি জিততে পারে, তাহলে উনার সার্টিফিকেটটা ছিঁড়ে দেবেন। তো তখন একটা সার্টিফিকেট ছিঁড়েছে, এই গল্প তাদের রাখতে বলুন, মানুষ উত্তর দেবে। 100 কোটি টাকার কাজ করবে বলছে ভাঙড়ে। বিরোধীকে জেতানোর পরে বিরোধীর চাপে কাজ করতে বাধ্য হয়েছে। 2021 থেকে 11 থেকে 2021 ভাঙড়ে কিছু উন্নয়ন হয়েছে? হয়নি। যে 21-এর পর থেকে কিছুটা হলে উন্নয়ন হচ্ছে কেন? বিরোধিতা করছে বলে। আমি তো বারবার বলি, কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিরুদ্ধে ভোট করুন, আপনার এলাকায় উন্নয়ন হবে। বিধানসভা ভোটের আগে 100 কোটি টাকার কাজ করতে, এবং যদি আপনি 1 কোটি টাকার কাজ করতে পারেন, উনি রাজনীতি ছেড়ে দেবেন বলে চ্যালেঞ্জ করছেন। দেখুন, আমি একটা কথা বলি, উনি লিখিত বন্ড পেপারে সই করে দিকে, এইটা বন্ড পেপারে সই করুক, আমি কত টাকার কাজ করেছি আমি তখন পাবলিশ করব। উনি আগে সই করুন, করবে না। শুধু ওই ভাষণবাজি বলতে যদি ট্যাক্স লাগতো, তাহলে না কথা বলতো না, মুখে সেলোটেপ লাগিয়ে ঘুরতো, সিলোটেপ লাগিয়ে ঘুরতো। আপনি 1 কোটি টাকার কার্ডের কথা বলছেন, 100 কোটি টাকার কথা বলছেন। তাহলে মানুষের মধ্যে কোটি টাকার গল্প শুনে আমি একটা কথা বলি, উনার প্রসঙ্গ ছাড়া অন্য কথা বলুন, আমি পাত্তা দিই না, সময় নষ্ট করবো। দ্বিতীয় কোশ্চেন করুন। 2024 বিধানসভা নির্বাচন নিয়ে কি প্রস্তুতি আপনার? সারা রাজ্যের মানুষ রেডি আছে, তৃণমূল বিজেপিকে হারাতে হবে। এই তৃণমূল বিজেপি মিলে একদিকে সাম্প্রদায়িক শক্তি, অন্যদিকে ফ্যাসিস্ট, এরা এই দুই শক্তি মিলে পশ্চিমবাংলার মানুষকে পিছতে চাইছে। 2026 সালের মানুষ প্রস্তুতি নিচ্ছে এখন থেকে, যে 26-এ বিজেপি তৃণমূলকে বাংলা থেকে বিতাড়িত করবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। সেটাই মানুষ দেখেছে। আপনি এই ধরনের যে কর্মসূচি করছেন, তৃণমূল পক্ষে বলা হচ্ছে আপনারা আসছেন, কলমে লিখে চলে যাচ্ছেন, আপনাদের কাজের কাজ কিছুই। দেখুন, যাদেরকে নিচ্ছি কতটা সুরাহা করতে পারছি না পারছি, তাদেরকে জিজ্ঞাসা করুন না। আমি মিথ্যার আশ্রয় একদম নেওয়ার পক্ষে নয়, আমি মিথ্যার আশ্রয় নিইনি। এই রাজনীতি করে আমাকে সংসার চালাতে হবে না, রাজনীতি করে আমার পেট চলে না। যারা রাজনীতি করে পেট চালায়, সংসার চালায়, তারা মিথ্যার আশ্রয় নেবে। মানুষের অভাব, অভিযোগ, সুবিধার কথা আমাকে বলে, যেটা তৎক্ষণিক সমাধান করতে পারে আমি সমাধান করি, অন্যথা আমি নোট ডাউন করি কিভাবে সমাধান করা যাবে সেটা বলি। যেমন গতকালকে আমি আমার প্রাণগঞ্জ অঞ্চলে গিয়েছিলাম, একজন ব্যক্তির জমি জায়গার সমস্যা, তার নাম, ফোন নাম্বার লিখে তাকে একটা সিভিল ভালো লয়ার দিতে হবে, যাতে সমস্যা সমাধান হয়। এটা লিখবো না আমি? এবার তাকে জিজ্ঞাসা করুন, 1 সপ্তাহের মধ্যে তাকে আমি লয়ারের ব্যবস্থা করে দিয়েছি কি করিনি। যদি আমি না লয়ারের ব্যবস্থা করি, তাহলে আমি তার নাম, ফোন নাম্বার নিয়াটা আমার বৃথা হয়েছে। এটাই তো ব্যাপার। এই ধরনের অনেক অভিযোগ আসে, সেগুলো তৎক্ষণিক সমাধান করা যায় না, সেগুলো লিখবো না। ওনারা যদি না পেন ধরতে জানে, আমি কি করতে পারি? পেন ধরতে গিয়ে পেন ভেঙে ফেলবে, খাতায় লিখতে গিয়ে খাতা ছিঁড়ে ফেলবে, ওই জন্য পেন খাতা নিয়ে আসে না। আমি কি করতে পারি? না, আমি মিটিং মিছিল করছি কোথায়? আমরা তাহলে মিটিং শুরু করিনি, সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছি। তাতে যদি ব্রেন খারাপ হয়ে যায় কি হবে? আমি তো বুথে বুথে যাচ্ছি, অল্প লোক নিয়ে প্রোগ্রাম করছি। বড় প্রোগ্রাম করলে তো তার মাথা কাজ করবে না। আর ভাঙড়ে তৃণমূলের বিভিন্ন সভা থেকে শওকত মোল্লা তিনি বারবার হুঁশিয়ারি দেন যে ভাঙড়ে একই জমি ছাড়বেন 2024 বিধানসভা। ফলে 2024 বিধানসভা নির্বাচন কি কোনো একটা জায়গায় কঠিন বলে মনে হচ্ছে? না না না, আমি আবারও বলছি, আমার লড়াই মমতা ব্যানার্জির বিরুদ্ধে। এই চুনোপুটিরা কি বললো যায় আসে না। গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ। মানুষ আমাদের সাথে আছে, তৃণমূলের বিপক্ষে আছে, এটাই বড় পাওনা।